হ্যালো, আজকে এই মহতী সভায় উপস্থিত কুলতলি বিধানসভা তথা জয়নগর লোকসভার বিভিন্ন প্রান্ত থেকে আগত আমাদের আইএসএফ এর দরদি সমর্থক ভাই বন্ধু এবং ভাইজান প্রেমী মানুষ, সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই যে উৎসাহ, উদ্দীপনা, আন্তরিকতা, ভালোবাসা নিয়ে আপনারা এই লড়াইয়ে সামিল হয়েছেন, হাজার রক্তচক্ষুকে উপেক্ষা করে বিভিন্ন রকম হুমকি, বিভিন্ন রকম ভয়, বিভিন্ন রকম প্রলোভন, এই সব কিছুকে উপেক্ষা করে আপনারা যেভাবে আইএসএফ এর এই হকের লড়াই লড়তে আপনারা সামিল হয়েছে, তার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনারা জানেন যে গোটা ভারতবর্ষে বর্তমান কি পরিস্থিতি চলছে এবং কোন সন্ধিক্ষণে আজকে লোকসভা নির্বাচন হতে চলেছে। দেশের মানুষ একটা বড় অংশ যখন খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য হাঁসফাঁস করছে, সেরকম সন্ধিক্ষণে ভারতবর্ষের সংবিধানকে সম্পূর্ণভাবে পরিবর্তন করার জন্য, মানুষের অধিকারকে ভুলুণ্ঠিত করার জন্য কেন্দ্রের সরকার তারা মানুষকে ভুল বুঝিয়ে বিপদে চালিত করার চেষ্টা করছে। ধর্ম ধর্ম খেলা মানুষের মনে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনার ভাতের চাল আছে কিনা, আপনার কর্মসংস্থানের সুযোগ আছে কিনা, এই প্রশ্ন নিয়ে যখন আপনি সামনে বলার চেষ্টা করছেন, আপনাকে বলছে আপনি হিন্দু না মুসলমান। মসজিদগুলোর ভিতরে রাম মন্দির আছে আর শিবলিঙ্গ আছে, সুতরাং খাওয়ার কথা ভুলে যাও, সংসারের কথা ভুলে যাও, বিজেপিকে ভোট দাও। আগামী দিনে যদি এই দেশটাকে, এই ভারতবর্ষটাকে আপনাকে হিন্দু রাষ্ট্র বানাতে হয়, এরকম একটা সন্ধিক্ষণে আজকে লোকসভা ভোট হতে চলেছে। মানুষ খুবই অসহায় অবস্থার মধ্যে আছে, মানুষ খুব অসহায় অবস্থার মধ্যে আছে। বিদেশ থেকে যখন রাষ্ট্রনায়করা আমাদের দেশে আসে, সেরকম সময়ে যে বস্তিগুলো আছে তার পাশ থেকে দেয়াল তুলে দেওয়া হয় যাতে করে না দেখতে পায় আমাদের দেশের কি করুণ অবস্থা। আমাদের দেশে কত বস্তি আছে, বস্তিবাসীরা কিভাবে অসহায় অবস্থার মধ্যে আছে। ছাদহীন খোলা আকাশের নিচে কত লক্ষ লক্ষ মানুষ বাস করছে, একবেলা খায়, একবেলা খেতে পায় না। এরকম একটা সন্ধিক্ষণে আমরা লোকসভা নির্বাচনের সম্মুখে এসে হাজির হয়েছি। সুতরাং আমাদের দেশে বিজেপি নামক যে দলটা এই দেশটাকে পরিচালনা করছে, খুবই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে তারা দেশটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ভারতবর্ষের যে সংবিধান আপনাকে আমাকে শান্তিতে একসঙ্গে বসবাস করার সুযোগ করে দিয়েছে, ভারতবর্ষ একটা নজির, পৃথিবীর ইতিহাসে অন্যতম নজির তৈরি করেছে। জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, খাদ্য, পোশাক সবকিছু আলাদা হওয়া সত্ত্বেও একটা দেশের মধ্যে আমরা ইউনাইটেড ভাবে, ঐক্যবদ্ধ ভাবে, একই সংবিধানের দ্বারা পরিচালিত ঐক্যবদ্ধ ভাবে বসবাস করি। আপনি এখান থেকে তামিলনাড়ুতে চলে যান, কেরালাতে চলে যান, অন্যান্য জায়গায় চলে যান, তাদের ভাষা আপনি বুঝতে পারবেন না। আপনার প্রতিবেশী রাজ্য আসাম, বাংলার মতো টান হলেও তার ভাষাও আলাদা। সেই কারণে এত ভিন্নতার মধ্যে আমরা যে ঐক্যবদ্ধ ভাবে একটি সংবিধান দ্বারা পরিচালিত এবং এই দেশে আমরা মিলেমিশে বাস করি, এই যে ভিন্নতার মধ্যে যে ঐক্য, সেই ঐক্যটা গোটা পৃথিবীর ইতিহাসে একটা বিরলতম নজির। সবাই আমাদের দেশকে সম্মান জানায়, শ্রদ্ধার চোখে দেখে। সেরকম একটা দেশকে সম্পূর্ণভাবে বিপদে চালিত করার চেষ্টা করছে। এইরকম একটা সময় এসে দাঁড়িয়েছে, আমরা যে সংবিধান দ্বারা পরিচালিত সেই সংবিধানটা থাকবে কিনা। আমাদের সংবিধানে কি বলা হচ্ছে? রাষ্ট্র তার নিজের কোনো ধর্ম থাকবে না, অর্থাৎ যে রাষ্ট্রের নায়ক যারা, যে রাষ্ট্র, যে দলই পরিচালনা করুক,
এই দেশে যত ধর্ম আছে তার ধর্মগুলো যাতে সুন্দরভাবে সে পালন করতে পারে তার প্রোটেকশন দেবে কিন্তু রাষ্ট্র। রাষ্ট্র নিজে কোনো ধর্ম পালন করবে না। জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, লিঙ্গ এই সব কিছু ভিত্তিতে দেশের মানুষের, বসবাসকারী মানুষের মধ্যে কোনো বিভেদ করা যাবে না, এটা সংবিধান অধিকার দিয়েছে। অর্থাৎ আপনি যে ধর্মের মানুষ হন, যে লিঙ্গের মানুষ হন, পুরুষ হতে পারেন, স্ত্রী হতে পারেন, অন্য কিছু হতে পারেন, ধর্মের ভিত্তিতে শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, মুসলিম, আদিবাসী, দলিত যাই হতে পারেন, এর ভিত্তিতে আপনাদের মধ্যে কোনো ভেদাভেদ করা যাবে না। এর মধ্যে রাষ্ট্র কোনোদিন কারোর মধ্যে ভেদ করতে পারে না। কারো অধিকার বেশি, কারো অধিকার কম, কাউ বেশি পাবে, কেউ কম পাবে, এটা করার কোনো জায়গা নেই। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এই দেশটাকে যারা পরিচালনা করছে তারা করতে চাইছে তাদের স্লোগান কি, হিন্দি, হিন্দু, হিন্দুস্তান। অর্থাৎ একটি ভাষা হবে হিন্দি, আপনি যে ভাষাতেই কথা বলেন সব বাদ দিতে হবে, জাতীয় ভাষা হবে হিন্দি। আর এই দেশে যারা বসবাস করবে, আপনি যে ধর্মেরই মানুষ হন, আপনাকে এখানকার যে হিন্দু ধর্ম সেটাকে আপনার মেনে নিয়ে চলতে হবে। আর দেশটার নাম হবে হিন্দুস্তান। অর্থাৎ সুপরিকল্পিত ভাবে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সংবিধান, যার কারণে আমরা এখানে মিলেমিশে ভারতবাসী আমরা বসবাস করি, সেটাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করার চক্রান্ত চলছে। দেশটাকে সম্পূর্ণভাবে অন্য খাতে বইয়ে দেওয়ার চেষ্টা চলছে। এরকম সময়ে আপনি এই দেশে শান্তিতে বসবাস করতে পারবেন কি না, প্রশ্ন চিহ্ন এসে যাচ্ছে। খুব কৌশলে আপনারা ইতিপূর্বে শুনেছেন এনআরসি, এনপিআর, এই জাতীয় অনেকগুলো ভাষা শুনেছেন। আমি আপনাদেরকে সহজ করে বলতে চাই, আমাদের গ্রাম বাংলার সাধারণ মানুষ, শিক্ষিত, অশিক্ষিত, অর্ধশিক্ষিত মানুষ, কোনো না কোনো ভাবে আপনার কাগজপত্রের কিছু না কিছু ফল্ট রয়ে গেছে। বাপের নামের জায়গায় কোথাও মোল্লা আছে, তো ছেলের নামের জায়গায় শেখ আছে, ছেলের নামের জায়গায় শেখ আছে, বাপের নামের জায়গায় কোনো টাইটেল নেই। এরকম প্রচুর ভুল আছে। আর এই ভুলকে পাথেয় করে সাধারণ মানুষ, ভারতবর্ষের গরিব অসহায় মানুষকে এরা বঞ্চিত করার জন্য এইরকম কালা আইন লোকসভাতে পাশ করে আপনাকে প্রথমে বেনাগরিক করার প্ল্যান চালাচ্ছে। বেনাগরিক মানে আপনার ভোটার লিস্ট থেকে প্রথমে নাম কাটা যাবে, কারণ আপনার নামের বানান ভুল আছে। আপনার নামের বাবার 14 পুরুষের সঙ্গে নামের বা কাগজপত্রে মিল নেই। আপনাকে যখন ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে নাগরিকত্বের প্রথম ধাপে আপনাকে ডি ভোটার বানানো হলো, বেনাগরিক বানানো হলো। তারপরের ধাপ হলো আপনি যখন এদেশের নাগরিক নয়, আপনার এই দেশের যে রেশন ব্যবস্থা, সরকারি সুযোগ, হসপিটাল থেকে শুরু করে অন্য জায়গায় যেগুলো পান সেইগুলো থেকে আপনার বঞ্চিত হতাম। এই সুযোগগুলো আপনি পাবেন না, আপনার রেশন কার্ডটা কেড়ে নেওয়া হবে। তারপরের ধাপে কি হবে, তারপরের ধাপে আপনি যে বসত বাড়িতে বাস করেন, যে এলাকাতে বসবাস করেন, যে জমি জায়গা আপনি ভোগ করছেন, অল্প হোক বেশি হোক, আপনি যখন দেশের নাগরিক নকলে এই দেশের সম্পদ, জমি জায়গা ভোগ করার আপনার অধিকার নেই, সেখান থেকে আপনার বঞ্চিত করা হবে। তারপরে ডিটেনশন ক্যাম্প নামের যে নতুন জেলখানা, সেই জেলখানাতে আপনাকে ভরে রাখা হবে, যেটা ইতিপূর্বে আসামে ঘটেছে। হ্যাঁ বন্ধু, এরকম একটা করুণ পরিস্থিতি তৈরি হচ্ছে না। অনেকে ভাবছে মুসলমানদের ডিটেনশন ক্যাম্পে ঢোকাবে আর হিন্দু ভাই, দলিত ভাইদের ঢোকাবে না। আপনি আসামে গিয়ে দেখে আসুন, সেখানে যাদের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে তার 90% হচ্ছে গিয়ে অন্য, অর্থাৎ এখানকার যে সনাতনী ধর্ম বলে, হিন্দু ধর্ম বলে তাদের। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে রাস্তায় যারা আসছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা ধীরে ধীরে এগিয়ে আসেন। মা বোনেরা আসার সুযোগ পাচ্ছে না। ভলেন্টিয়ার যারা আছেন রাস্তাটাকে একটু ক্লিয়ার করেন এবং একটু লক্ষ্য রাখেন যাতে যারা আসছে এখানে সবার উদ্দেশ্যে তাদের কোনো অসুবিধা না হয়। ভলেন্টিয়ার বন্ধুদের বলবো যারা দায়িত্বে আছেন এটা খেয়াল রাখুন। তাহলে এরকম একটা সন্ধিক্ষণে আসল উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্য হলো ভারতবর্ষের যে পুরনো যে আদি প্রথা, আপনারা জানেন মনুবাদী যে সিস্টেম ভারতবর্ষে ছিল একটা টাইমে, শূদ্র তার হচ্ছে সব থেকে নিচু স্তরে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সবার মাথার উপরে ব্রাহ্মণ থাকবে, ক্ষত্রিয় দেশ রক্ষার কাজে থাকবে,
বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করবে, আর 90% মানুষ যারা সাধারণ তারা হবে শূদ্র, তারা হবে সেবক। এই সম্প্রদায়গুলোকে তারা সেবা করবে, তাদের কোনো অধিকার থাকবে না। গরু ছাগলের মতো তাদেরকে খামার বাড়িতে রাখা হবে। এই যে পুরনো দিনের যে হিস্ট্রি, পুরনো দিনের যে কালচার, সেটা ভারতবর্ষে বর্তমানে অন্য পথে লাগু করার চেষ্টা করছে। অর্থাৎ যারা বেনাগরিক হবে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে গরু ছাগলের মতো রাখা হবে। একবেলা খাবে, একবেলা খেতে পাবে না, দুবেলা খেতে খাবে না। এদেরকে গাড়ি করে ভরে বিদেশের বিভিন্ন জায়গায়, শ্রমের বিশাল চাহিদা আছে আমার দেশে, প্রচুর কর্মক্ষম মানুষ যাদের শ্রমটাকে বিদেশে মূল্য অর্থাৎ একটা নির্দিষ্ট মূল্যে বিক্রি করা যাবে, সস্তায় তাদের সাপ্লাই করা যাবে, তার বিনিময়ে অর্থ উপার্জন করবে, যেটা ইতিপূর্বে পৃথিবীর অন্য এক একটা রাষ্ট্রে দেখতে পাওয়া যায়। সুতরাং এই লড়াই যদি আপনি মন থেকে না লড়েন, এই বিষয়গুলো যদি আপনি বুঝতে না পারেন, আপনি যদি এখনো ঘুমিয়ে থাকেন, আপনার ঘুমকেও ভাঙাতে পারবেন না। আপনার ডিটেনশন ক্যাম্পে গিয়ে আপনার ঘুমটা ভাঙবে। এই যে বিজেপিকে যদি আপনি সেন্ট্রাল থেকে না হটাতে পারেন, একটার পর একটা মন্দির আর মসজিদের নামে লড়াই বাজিয়ে দিচ্ছে, সরকারি টাকায়, সাধারণ জনগণের টাকায় মন্দির বানাচ্ছে। আমাদের দেশের রাজ্যে যারা ক্ষমতায় আছে তারা কি কোনো অংশে কম? তারা দীঘাতে কি মন্দির বানাচ্ছে? রাম মন্দির নয়, হনুমান মন্দির আপনার দীঘাতে বানাচ্ছে। দেশের সরকার বানাচ্ছে রাম মন্দির অযোধ্যাতে। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী দীঘাতে আপনার আমার সম্পদ, হাজার হাজার লক্ষ লক্ষ টাকার সম্পদকে অ্যাকোয়ার করে সেখানে জগন্নাথ মন্দির বানাচ্ছে। কোন অংশে কম নয়, একে অপরের পরিপূরক। সুতরাং এই রাজ্যে যারা আছে তারাও কিন্তু প্রথম স্লোগান দিয়েছিল যে বিজেপির বিরুদ্ধে সমস্ত শক্তি, ধর্ম নিরপেক্ষ শক্তি ঐক্যবদ্ধ হয়ে ইন্ডিয়া নামক জোট করে এই বিজেপি নামক সরকারটাকে দেশ থেকে সরাতে হবে। শেষ বৃষ্টি দেখা গেল সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে যোগসাজশ করে এরাও ইন্ডিয়া জোট দূরের কথা শত যোজন দূরে গিয়ে সব সিটে প্রার্থী ঘোষণা করে দিয়ে বিজেপির প্রকৃতপক্ষে সহযোগিতা করে দিল। তাই সাধারণ মানুষ আজকে খুব অসহায়। সাধারণ মানুষের কথা কোনো রাজনৈতিক দল ভাবছে না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা নিজের জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনাকে কাজে লাগান। কাজে লাগিয়ে এই লড়াইকে, আমরা আইএসএফ বলছি, এটা মানুষের হকের, অধিকারের, মাথা উঁচু করে বাঁচার, ভারতবর্ষে বাঁচবো, থাকবো, এর লড়াই। এই লড়াইতে আপনি যদি সামিল না হতে পারেন, আগামী দিনে আপনি দেশে বসবাস করতে পারবেন না। আমি সবাইকে বলবো এই লড়াইতে সামিল হন। ভারতবর্ষের একমাত্র স্বদেশী সাধারণ মূল নিবাসী সাধারণ মানুষের দল। এই দলের হাত আপনি যত শক্ত করবেন, আপনার জন্য বিধানসভা, লোকসভাতে গলা ফাটিয়ে আমাদের কর্মী, সমর্থক, নেতারা যারা ভোটে দাঁড়িয়ে আপনার জন্য কথা বলার জন্য যাবে, তাদের হাত যত আপনি মজবুত করবেন, আপনার মাটিতে আপনার বসবাস, আপনার শান্তিতে বসবাসের জায়গাটা তত মজবুত হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রাজ্যের একটা বিধানসভায় একটা এমএলএ কিভাবে প্রতিনিয়ত আমার আপনার আশা সাধারণ অসহায় গরিব মানুষের জন্য গলা ফাটিয়ে চিৎকার করছে, যেটা ইতিপূর্বে সংবিধান শপথ নিয়ে যারা বিধানসভা বা লোকসভাতে যেত, আজ পর্যন্ত আমাদের নজরে নেই যে এরকম একজন এমএলএ প্রতিনিয়ত গরিব অসহায় মানুষের জন্য গলা ফাটিয়ে চিৎকার করছে। এবং গোটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মানুষ যাকে এক কথায় চিনতে পারছে যে গরিব মানুষের মুচিয়া, গরিব মানুষের কণ্ঠ হিসাবে প্রতিবাদ করছে। তাই তো আজকে দলে দলে মানুষ এত রোদ্দুর হলেও গাড়ির পয়সা খরচা করে নওশাদ সিদ্দিকী যেখানে যাচ্ছে সেখানে গিয়ে হাজির হচ্ছে। কারণ মানুষ ভরসা করছে, আস্থা রাখছে যে এরকম একজন ব্যক্তিকে আমরা সামনে পেয়েছি যাকে আঁকড়ে ধরে আগামী দিনে বাঁচা যায়। তাই বলছি, সেই বাঁচা মরার হাতকে আপনার শক্ত করতে হবে, আপনি যাতে ভালোভাবে শান্তিতে বসবাস করতে পারেন, আপনার অধিকার আপনি পেতে পারেন, সেই লড়াইতে সামিল হবেন। এই কথা বলে আগামী দিনে জয়নগর লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী মেঘনাথ হালদার মহাশয়কে লোকসভায় গিয়ে আপনার হকের কথা যাতে বুক চিতিয়ে বলতে পারে, তার হাতকে মজবুত করবেন। আগামী ভোটে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন। এই আশা ভরসা রেখে সবাইকে সংগ্রামী অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।